শেখ হাসিনার সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর মধ্যে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার ইস্যু নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতিও দেওয়া হয়েছে। এসব অভিযোগ গিয়েছে জাতিসংঘ পর্যন্ত। চিন্ময় কৃষ্ণা দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। চিন্ময় কৃষ্ণা দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি, আমরা তথ্য প্রমাণ দিচ্ছি, আমরা বাংলাদেশের ইস্কন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইস্কনকে সেভ করার জন্য। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইস্কনের যারা আছেন তারা চিন্ময়ের পক্ষে। ভারত আজকে যে বক্তব্য দিছে, এই বক্তব্যটা তো ভাই আর মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে, উপদেষ্টারা থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সম্পর্কে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে মিথ্যাচার করছে, বাড়াবাড়ি করছে। এরপরে দেখেন চিন্ময়ের ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বারবার বলছে যে এখানে হিন্দুদের উপর কোনো সহিংসতা হয়নি। চিন্ময় লাইক আমাদের বাংলাদেশে অনেক, শেখ হাসিনা তো জেল খেটে গেছেন, বেগম খালেদা জিয়া খাটছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি খাটছেন, তো এখানে হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব কাটছেন, বহুত মানুষের তো কাটছেন, জামাতের আমিরও কাটছেন। তো চিন্ময় তার অপরাধের জন্য সেই জেলে আছে। এখানে মানে সংখ্যালঘু বা ধর্মীয় কোনো ইস্যুটা কানেক্টেড না। আর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে যে বক্তব্য দিচ্ছে ভারতের মিডিয়া, এগুলো সঠিক না। কিন্তু ভারত বলছে আমাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, বাংলাদেশে সহিংসতা বাড়ছে। আপনি বুঝতে পারেন যে ভারতের স্ট্যান্ডটা কোন লেভেলে আসছে। শুধু তাই না, চিন্ময় যেন রাষ্ট্রের যে আইন আছে সে আইন কর্তৃক বা বিচার কর্তৃক সুবিচার পায়, আইনের সহযোগিতা পায়, এই নিয়েও ভারত থেকে বক্তব্য আসছে। তাহলে আমাদের সারা বাংলাদেশে যা আমরা বলছি, আমাদের সরকার প্রধান থেকে যে বক্তব্যগুলো আসলো যে ভারতের মিডিয়াতে পুরোনো ভিডিও টিডিও নিয়ে তারা এখন ধরেন এরকম নানান কাহিনী টাহিনী সাজাইয়া তাদের দেশের জনগণকে কিন্তু উস্কাই দিছে অলরেডি। আপনি বিশ্বাস করেন ভারতের জনগণ খেপাক। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে গতকালকে আমাদের বাংলাদেশে আমরা পতাকা উড়াইছি না, আমাদের বর্ডারের কাছে হতো না, তারপর আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বা অনুভূতির জায়গা থেকে এই কাজগুলো করি। ভারতের মিডিয়া তার দেশের জনগণের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে দেখো বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা চলছে হিন্দুদের উপর। এরপর ইউটিউবার ব্লগাররা তো আছেন অলরেডি, এগুলো নিয়ে আর রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন জায়গায়। সীমান্ত ব্লক করার হুমকি থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। কবে যে দেখি সীমান্ত দিয়া ধাওয়া দিয়া ঢুইকা গেছে আমাদের এদিকে, ঢুইকা তারপরে আবার ধরেন এরা চইলেও গেছে, সীমান্তের আশেপাশে কোনো ঘটনা ঘটাই গেছে। এইটাও আমি অস্বাভাবিক হব না, কারণ ধর্মীয় ইস্যুটার মধ্যে রক্তে কম্পন ওঠে। আমরা যদি দেখি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বা বর্তমান মানে প্রেক্ষাপটে সহিংসতা এবং উস্কানির ঘটনা বাড়ছে। এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, মানে ভারতের মিডিয়া বাড়াবাড়ি করছে না। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আপনার বলছেন, তাও এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো রণধীর বলছেন আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা এবং উস্কানিতে উদ্বিগ্ন। এটাও সত্য। মানে গেল 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় ভারত বিরোধী বক্তব্য, ভারতের ফাইরা ফেলবে, ছিঁড়া ফেলবে, অনেক হুজুররা, অনেক সংগঠন, তো বেশিরভাগ জায়গায় অ্যান্টি ইন্ডিয়া একটা অবস্থান তো এই দেশে তৈরি হয়েছে। এটা কিন্তু একদম বাস্তব। তো ভারতের মতন রাষ্ট্র এরকম দৃশ্য দেখলে স্বাভাবিক তারা টেন্সড হবে, এটাই তো স্বাভাবিক।
এটা খুবই বাস্তব না? এটাই বাস্তব। তো ভারত কিন্তু ওই জিনিসটা মাপতেছে যে বারবার আমাদের নিয়ে এত কথাবার্তা বলতেছে, বাংলাদেশ একটা পুচকে দেশ, একটা টিপ দিলে তো এখানে নাই হয়ে যাবে, এদের কিন্তু সহ্য হচ্ছে না। আবার আমাদের জন্য একটা চেইন অফ কমান্ড থেকে এই কথাগুলো আসছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন সার্জিস, জনতার অংশ, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলো আবার ভারতের মিডিয়া টেলিভিশন থেকে কাইটা নিয়ে দেখায় যে দেখো ভারত বিরোধী বক্তব্যগুলো কি বাংলায় দিচ্ছে, ওই দেশের মানুষ না বুঝলে হিন্দিতে বুঝাই দিচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করছে। এটা উদ্বেগের বিষয়। আমাদের পরিষ্কার, আমাদের অবস্থান খুবই ক্লিন। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তো চিন্ময় ইস্যু তো তাদের বক্তব্য যে আমরা আশা করি আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছভাবে চলবে। আর আপনার কি বলা যে আচ্ছা, তো ইসকন নিয়েও তাদের বক্তব্য যে সামাজিক সেবামূলক সংগঠন হচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। সারা পৃথিবীব্যাপী ইসকনের সুনাম রয়েছে, বাংলাদেশে ইসকনের সুনাম রয়েছে। সুতরাং আমরা ইসকনকে নেগেটিভ দেখি না। তো এই হচ্ছে বর্তমান অবস্থান। আপনি দেখছেন যে চিন্ময়ের চান কপাল রাতারাতি সুপার হিরো হয়ে গেছে, মানে হিন্দু কমিউনিটির কাছে, বিশ্বজুড়ে ট্রাম্পের কাছে চিঠি গেছে, সারা পৃথিবী। রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালায় তার অনুসারীরা। এ সময় এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ আছে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। ঠিক একই সময় ভারতের বিভিন্ন মিডিয়ায় চলতে থাকে বিরামহীন প্রোপাগান্ডা। তবে এবার সেই গুজবের সঠিক তথ্য জাতিসংঘে তুলে ধরেছে বাংলাদেশ। ধর্ম পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাধীন ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং ধর্মীয় নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে। শেকড় থেকে শিখরে। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘটা সহিংসতার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, 5 আগস্টের পর বাংলাদেশে সংঘটিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ, সাম্প্রদায়িক নয়। এই সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট রাজনৈতিকভাবে অনুগত লোকদের প্রভাবিত করেছিল। তাদের প্রায় সবাই মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছিল মাত্র কয়েকজন। সংখ্যালঘুদের উপর কোনো উদ্দেশ্যমূলক আক্রমণ হয়নি, বরং জুলাই মাসে আন্দোলনের পর আমাদের দীর্ঘ ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে কিভাবে সমগ্র বাংলাদেশ তার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশের নিজ নিজ ধর্ম পালন বা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি। এটি আমাদের দীর্ঘ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বরাবর আশ্বস্ত করেছেন এবং সরকারের প্রথম 100 দিনে সেটি বারবার প্রমাণিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে 2 জন উপদেষ্টাও নিয়োগ করা হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় উদাহরণ স্থাপন করছিল, তখন আমরা সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে অতিরঞ্জিত, ভিত্তিহীন ও ভুয়া খবর এবং ইচ্ছাকৃতভাবে স্বার্থান্বেষী মহলকে ভুল তথ্য ছড়িয়ে দেয়া লক্ষ্য করছি। দুর্ভাগ্যবশত আমরা এই ফোরামেও এটি দেখেছি। এ ধরনের অনেক অপপ্রচারকে বৈশ্বিক গণমাধ্যম ছড়িয়ে দিয়েছে। আমাদের সরকার বাস্তব পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসা বিদেশি সাংবাদিকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে আর কেউ টাকা পাচার করতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। শনিবার 30শে নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া অনিয়ম, দুর্নীতি 2-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। গত 15 বছরে অর্থনৈতিক সেক্টরে যা হয়েছে তা অকল্পনীয়। তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। তিনি বলেন, কয়েকদিন আগে 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। গভর্নর দিতে চান নাই, আমি বলেছি দাও, এটা একটু স্থিতিশীল করি। পত্রিকায় আবার লেখা হলো নতুন মুদ্রা ছাপানো হবে। টাকা তো ছাপাতে হবেই। টাকা তো এমনিতেই নষ্ট হয়ে যায়। এখন কি করবে বাংলাদেশ ব্যাংক? এর আগে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে। বিষয়টা এমন না, কোনোভাবেই যেন ক্রেডিট সাপ্লাই প্রাইভেট সেক্টর না কমে, তবে এখন একটু কম। বেসরকারি খাতে ঋণের বিষয়ে ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেন, পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না। বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আদায়কারী এবং আইন প্রণেতা আলাদা করা হবে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে না। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড এবি চেয়ারম্যান সেলিম আরেফ রহমান, ফরেন ইনভেস্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফিক্কি সভাপতি জাহেদ আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।